আচ্ছা, আজকে আমরা একটা দারুণ জিনিস নিয়ে কথা বলবো। কিভাবে টাকা পয়সার ব্যাপারটাকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়, তাই না? তো আমরা ঠিক এটাই দেখব। বিশ্বের সেরা সব অর্থনৈতিক বিশেষজ্ঞদের জ্ঞান এক করে একটা কমপ্লিট ফ্রেমওয়ার্ক বা কাঠামো তৈরি করার চেষ্টা করব। আর এই কাঠামোটা হবে একটা পিরামিডের মতো, মানে একদম গোড়া থেকে শুরু করে ধাপে ধাপে আমরা চূড়ার দিকে যাব। বেশ, চলুন তাহলে শুরু করা যাক। এটাই আমাদের আজকের রোডম্যাপ। আমরা শুরু করব একদম ভিত্তি থেকে, মানে আর্থিক সচেতনতা দিয়ে। এরপর দেখব কিছু সহজ শর্টকাট। তারপর একটা সিস্টেম তৈরির কথা বলবো, বিনিয়োগের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করব। আর সব শেষে পৌঁছে যাব একেবারে চূড়ায়, মানে স্বাধীনতার মানসিকতায়। যে কোনো নিয়ম বা সিস্টেম তৈরির আগে এই পুরো যাত্রার শুরুটা হয় কিন্তু খুব সাধারণ একটা কাজ দিয়ে। কাজটা হলো নিজের টাকা ঠিক কোথায় যাচ্ছে সে সম্পর্কে সচেতন হওয়া, জাস্ট মনোযোগ দেওয়া। আর এই ব্যাপারটা শুধু মুখের কথা নয়। রাইস ইউনিভার্সিটির একটা গবেষণা বলছে যে শুধুমাত্র নিজের আর্থিক অবস্থার উপর একটু মনোযোগ দিলেই সেটা নিজে থেকেই উন্নত হতে শুরু করে। ভাবা যায়, এটাই নাকি উন্নতির সবচেয়ে বড় চালিকা শক্তিগুলোর মধ্যে একটা। মানে সামনে এগিয়ে যাওয়ার পথটা এমনিতেই পরিষ্কার হয়ে যায়। তো বিশেষজ্ঞদের পরামর্শে একটা খুব কার্যকারী চ্যালেঞ্জ নেওয়া যেতে পারে। মাত্র ৩ মাসের জন্য নিজের আয় আর ব্যয়ের প্রতিটা টাকার হিসাব রাখা, আর সপ্তাহে অন্তত একবার করে ব্যাংক আর ক্রেডিট কার্ডের ব্যালেন্সটা চেক করা। মাসের শেষে শুধু মোট হিসাবটা মেলানো, কোনো জাজমেন্ট ছাড়াই। এই সহজ অভ্যাসটাই কিন্তু টাকাকে সম্মান করতে শেখায়। চলুন এবার আমাদের পিরামিডের পরের ধাপে যাওয়া যাক। সচেতনতা তো তৈরি হলো, এখন দরকার কিছু টুলস, মানে এমন কিছু মানসিক শর্টকাট যা আমাদের প্রতিদিনের আর্থিক হিসাব নিকাশকে অনেক সহজ করে দেবে। এই প্রথম নিয়মটা হলো রুল অফ 72। এটা একটা গেম চেঞ্জার। কোনো জটিল ক্যালকুলেটর ছাড়াই এর মাধ্যমে খুব সহজে বোঝা যায় যে একটা ইনভেস্টমেন্ট দ্বিগুণ হতে ঠিক কত বছর সময় লাগবে। খুবই সহজ, তাই না? এর পরের নিয়মটা হলো 100 মাইনাস এজ রুল, মানে ১০০ থেকে নিজের বয়সটা বিয়োগ করা। এটা কি কাজে লাগে? এটা আসলে জীবনের কোন পর্যায়ে কতটা ঝুঁকি নেওয়া উচিত সেই ব্যাপারে একটা সহজ ধারণা দেয়। রিস্ক ম্যানেজমেন্টের জন্য এটা একটা দারুণ স্টার্টিং পয়েন্ট। আর এই ৫০-৩০-২০ নিয়মটা তো খুবই জনপ্রিয়। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো এটা খরচ আর সঞ্চয়ের জন্য একটা খুব পরিষ্কার আর ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি করে দেয়। মানে কোন খাতে কত টাকা যাবে তার একটা সহজ হিসেব। এই ছবিটা দেখুন, কি চমৎকারভাবে পুরো বিভাজনটা তুলে ধরা হয়েছে। এখান থেকে খুব সহজেই বোঝা যায় যে আয়ের প্রত্যেকটা টাকার একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে, কিছুই কিন্তু উদ্দেশ্যহীন নয়। এখানে আরও কয়েকটা শক্তিশালী শর্টকাট দেওয়া আছে। যেমন ধরুন, জীবন বীমা করার সময় বার্ষিক আয়ের ২০ গুণ কভারেজ নেওয়া, বা জরুরি তহবিলের জন্য অন্তত ৬ মাসের খরচ জমিয়ে রাখা। এই ছোট ছোট নিয়মগুলো বড় বড় আর্থিক সিদ্ধান্ত নিতে অনেক সাহায্য করে। তো নিয়মকানুন তো জানা হলো, এবার সময় হয়েছে এমন একটা সিস্টেম তৈরি করার যা এই নিয়মগুলোকে একটা শক্তিশালী মাসিক অভ্যাসে পরিণত করবে। মানে পুরো ব্যাপারটা অটোমেটিক হয়ে যাবে। হামফ্রে ইয়াংয়ের এই সহজ কথাটা কিন্তু আমাদের সিস্টেমের একেবারে মূল ভিত্তি। ভাবুন তো, যদি নিজের জীবনটাকে একটা লাভজনক ব্যবসার মতো করে চালানো যায়, তাহলে ভবিষ্যতের জন্য সবসময় কিন্তু বাড়তি সম্পদ থাকবে। আর এই ধারণাটাকে বাস্তবের রূপ দেওয়ার জন্য সবচেয়ে ভালো উপায় হল একটা ব্যক্তিগত লাভ ক্ষতির স্টেটমেন্ট তৈরি করা। এর মাধ্যমে প্রতি মাসে নিজের আয়, খরচ আর মোট কত লাভ বা সঞ্চয় হল সেটার একটা পরিষ্কার চিত্র পাওয়া যায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল সঞ্চয়কে পুরোপুরি স্বয়ংক্রিয় করে ফেলা। মানে বেতন পাওয়ার সাথে সাথেই যেন একটা নির্দিষ্ট অংশ সেভিংস বা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে চলে যায়। তারপর বাকি টাকা দিয়ে মাসটা চালাতে হবে। এটাই হল গোল্ডেন রুল। চলুন এবার পিরামিডের আরও উপরের দিকে ওঠা যাক, যেখানে শুধু টাকা জমানো হয় না, সত্যিকারের সম্পদ তৈরি হয়। মানে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীর মানসিকতা। দেখুন, বিনিয়োগ বিশ্লেষণের দুটো প্রধান উপায় আছে। একটা হলো ফান্ডামেন্টাল অ্যানালিসিস, যা কোনো কোম্পানির অতীতের পারফরম্যান্স দেখে করা হয়। আর অন্যটা হলো প্রসপেক্ট অ্যানালিসিস, যেটা ভবিষ্যতের সম্ভাবনার উপর ফোকাস করে। স্মার্ট বিনিয়োগকারীরা কিন্তু দুটোই দেখেন।
সন্দীপ মাহেশ্বরীর মতে এমন কোম্পানিতে বিনিয়োগ করা উচিত যাদের একটা ইউনিক সেলিং প্রপোজিশন বা 10x অ্যাডভান্টেজ আছে, মানে তারা প্রতিযোগীদের চেয়ে 10 গুণ ভালো, সস্তা বা দ্রুত, কারণ এটাই তাদের ভবিষ্যতের গ্রোথ বা বৃদ্ধিকে নিশ্চিত করে। আমরা এখন পিরামিডের একেবারে শীর্ষে পৌঁছে গেছি। এখানে এসে ব্যক্তিগত ফাইন্যান্স আর শুধু একটা কাজ থাকে না, এটা একটা দর্শনে পরিণত হয়। আর্থিক স্বাধীনতা মানে কিন্তু ব্যাংকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা থাকা নয়, এটা আসলে একটা মানসিকতার পরিবর্তন। যখন ফোকাসটা আমি কি পাবো থেকে সরে গিয়ে আমি অন্যদের জন্য কি ভ্যালু বা মূল্য তৈরি করতে পারি এর দিকে যায়, তখনই কিন্তু আসল স্বাধীনতা আসে, আর সম্পদও সেভাবেই তৈরি হয়। আর ওয়ারেন বাফেটের এই অসাধারণ উক্তিটা পুরো ব্যাপারটাকে খুব সুন্দরভাবে তুলে ধরে। মানসিকতার এই পরিবর্তনটাই আসল। প্রথমে সঞ্চয় করে নিজের ভবিষ্যৎকে অগ্রাধিকার দেওয়া, এটাই আর্থিক শৃঙ্খলার সবচেয়ে বড় ধাপ। তো সবশেষে একটা প্রশ্ন থেকে যায়, যেটা নিয়ে ভাবা দরকার। সঞ্চয় করার তো একটা সীমা আছে, তাই না? কিন্তু আয় বাড়ানোর সম্ভাবনা কিন্তু অসীম। তাহলে আমাদের শক্তির বেশিরভাগটা ঠিক কোন দিকে দেওয়া উচিত? বেশি করে জমানোর দিকে নাকি আয় বাড়ানোর দিকে? ভাবনার বিষয়, তাই না?